মুড়ি মুড়কির মতন মানুষ এক এক করে পড়ে যাচ্ছে রীতিমতো। ওখানে একটা মৃত্যু মিছিল জড়ো হয়ে গেছে। নিজের বাড়ির লোককে হারিয়ে ফেলা এটা কিন্তু ভীষণ যন্ত্রণাদায়ক। ওই কান্নাটা, ওই চিৎকারটা শোনাটা, সামনে থেকে দেখাটা কিন্তু খুব কষ্টকর। ওই রকম একটা পুণ্যস্থানে ওরকম অ্যাম্বুলেন্সের সাইরেনটা, আমার কথা হারিয়ে যাচ্ছে এখন ওই মুহূর্তটাকে মনে করতে। প্রয়াগরাজে মহাকুম্ভ, আর সেই মহাকুম্ভ ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবাবেগে বিশ্বাস করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাড়ি দিচ্ছেন যোগীরাজ্যে। কিন্তু সেখানেও প্রশ্ন যখন উঠছে মৃত্যুফাত নিয়েও, অনেকেই সমালোচনা সুরে বলছেন যে সব কিছু জানা সত্ত্বেও কেন অব্যবস্থার শিকার হয়ে মারা যাবেন একের পর এক। আর সেই নিদর্শন কিন্তু রয়েছে এই বাংলাতেও। প্রায় 3 জন বাংলার বাসিন্দা তারা মারা গিয়েছেন ইতিমধ্যে মহাকুম্ভে যাওয়ার পর। কিন্তু সেদিনই, সেই রাতে, সেই ঘটনাস্থলে ছিলেন বাংলার অনেকেই। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, তিনিও সেই রাতে ওই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন। তিনি দেখেছেন কিভাবে পদপিষ্ট হয়ে একের পর এক মানুষ আর্তনাদ করতে করতে তলিয়ে যান এক নিরুদ্দেশে। তাদের মৃত্যু হয় মুড়ি মুড়কির মতো। আমার সঙ্গে রয়েছেন শ্যামনগরের বাসিন্দা দেবাশিস শীল। দেবাশিস, একেবারে প্রথম প্রশ্ন, আপনি গিয়েছিলেন মহাকুম্ভে পুণ্য লাভে, আপনি পুণ্য স্নান করতে গিয়েছিলেন, কিন্তু সেই ভয়াবহ অভিজ্ঞতা 27 তারিখ গভীর রাত, বলা হচ্ছে 28 তারিখ ভোর রাতে একাধিক মানুষ পদপিষ্ট হয়ে মারা যান। কি দেখলেন আপনি? সেই সময় ছিলেন ঘটনাস্থলে। আমাদের এই যে মহাকুম্ভের ঘটনাটা এতটা ভয়াবহ হবে প্রথমে ব্যাপারটা একদমই বুঝতে পারিনি, এরকম কোনো আইডিয়াই ছিল না। তো আমরা 27 তারিখ রাত হাওড়া থেকে বাই ট্রেন জার্নি স্টার্ট করলাম। যখন থেকে জার্নি স্টার্ট হলো তখন থেকেই তো একটা আতঙ্ক বাসা বেঁধেছিল মনের মধ্যে, যে আমরা কি একদম সুস্থ শরীরে পৌঁছতে পারবো সেই ব্যাপারটা নিয়ে। বিভিন্ন মুহূর্তে কিন্তু বিভিন্ন স্টেশনে ট্রেন থেমে যাচ্ছে এবং বাইরের প্যাসেঞ্জাররা যারা উঠতে পারছে না, ট্রেনের মধ্যে রীতিমতো পাথর ইট ছুঁড়ে মারছে এবং প্রত্যেকটা স্টেশন যখন আসছে আমরা প্রচণ্ড ভয়ভীত হয়ে যাচ্ছে যে এই হয়তো আমাদের কোনো বিপদ হবে, আমাদের হয়তো আর ট্রেনটা পৌঁছবে না গিয়ে। সারা রাত এরকম একটা আতঙ্ক কিন্তু আমাদের মধ্যে বাসা বেঁধেছিল। ট্রেনটা আমাদের প্রায় 6 ঘন্টা লেট করার পর আমরা প্রয়াগরাজ জংশনে পৌঁছলাম। যখন পৌঁছলাম তখন তো ব্যাপারটা ভীষণই এক্সাইটেড লাগছে এবং তার ঠিক পর মুহূর্তে দেখলাম ওখানে লোকাল কমিউনিকেশন কিচ্ছু নেই। প্রায় 8-10 কিলোমিটার হেঁটে আমরা কিন্তু একদম যে মেন লোকেশন প্রয়াগরাজের সঙ্গমের সেখানে পৌঁছলাম। প্রথমে গিয়েই আমরা সঙ্গমেরটা একবার সামনে থেকে দৃশ্যমান করতে একদম সঙ্গমের সামনে গেলাম, যেখানে আমাদের গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর একদম সঙ্গম স্থল, পবিত্র মহাকুম্ভের সঙ্গম স্থল। তো সেখানটা আমরা দেখলাম এবং একটা রাফলি প্ল্যান চক আউট করলাম যে আমরা কিছুক্ষণ পর এসে এখানে স্নান করব। আমরা ফিরে গেলাম একদম আখাড়ার দিকে। আখাড়াতে গিয়ে সামনে থেকে তো বিভিন্ন সাধু সন্ত, এত গ্যাদারিং, ভান্ডারা চলছে, সবটা দেখলাম। কিন্তু আমরা যখন স্নানটা করব তখন আমরা আর সেই পথ দিয়ে ফিরতে পারছি না। সমস্ত পথ নো এন্ট্রি করে দিয়েছে। একের পর এক রাস্তায় আসছি আর ব্যর্থ হয়ে আছি। তখন এত ক্লান্ত লাগছে যে আমরা বুঝতে পারছি না যে আমরা স্নান করতে পারবো কি না। এবং প্রসঙ্গত একটি কথা আমি জানিয়ে রাখি যে ওখানে স্নান করার কিন্তু 2 থেকে 3 রকম অপশান আছে। একটা হচ্ছে গঙ্গার একটা ক্যানেলকে নিয়ে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, যেখানে স্বাভাবিকভাবে স্নান করা যায়, সঙ্গম স্থান ওটাকে অনেকে বলছে, বা নদীর বিভিন্ন রিভার ব্যাঙ্কগুলোতেও স্নান করছে। কিন্তু অ্যাকচুয়াল যেটা সঙ্গম স্থল সেইটায় আমরা স্নান করব, এরকমই কিন্তু আমাদের একটা রাফলি প্ল্যান ছিল এবং ওটাই সব থেকে অ্যাট্রাকটিভ জায়গা। যেহেতু ওখানে কোনো মন্দির বা পুজো নেই, ওটি স্নানটা করতেই সবাই যায়, আমরাও গিয়েছিলাম। এবার আমরা প্রায় 15 কিলোমিটার ধরে এগোচ্ছি এবং এতটা ফ্রাস্ট্রেটেড লাগছে যে এতটা জার্নি করে, এতটা কষ্ট করে এসে কি আমরা স্নানটা করতে পারবো না। মানে রীতিমতো কান্না পেয়ে যাচ্ছে যে এত দূর থেকে আসলাম, এতটা কষ্ট করে আসলাম, আমরা পৌঁছবো কী করে ওখানে। তারপরে এক একটা নো এন্ট্রি পেরোতে 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 ফাইনালি একটা রাস্তা আমরা পেলাম। সেখান থেকে এবার নো এন্ট্রিটা হচ্ছে, যত আমরা নো এন্ট্রি বেরিয়ে দূরে আসছি আমরা কিন্তু সঙ্গম স্থল থেকে দূরে চলে আসছি। মানে অতটা দূরে এসে আবার আমাদের ওই 15 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা সঙ্গমের মোটামুটি কাছাকাছি গেলাম। কাছাকাছি মানে তাও ধরে রাখুন
5 কিলোমিটার দূরে। ওখান থেকে আমরা তখন আমাদের প্রাণে একটু জল এলো যে এবার আমরা স্বস্তিতে সঙ্গম থেকে স্নানটা করতে পারবো। কিন্তু সেখানে পৌঁছানোর পর মুহূর্তেই আমরা যেটা দেখতে পারলাম যে আমাদের কিন্তু পুরো ধারণাটা বদলে গেল, যে এত মানুষ আস্তে আস্তে ভিড় জমছে, মানুষের চেহারার আয়তন কিন্তু আস্তে আস্তে পিঁপড়ের মতন হতে শুরু করলো, মানে এত মানুষ। এবার আমরা তো এগিয়ে গেছি, আস্তে আস্তে এগোচ্ছি এবং যখন অনেকটা এগিয়ে গেলাম তখন এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি গিয়ে, আমাদের সামনে প্রচুর মানুষ, পেছনে মানুষ, ডায়ে মানুষ, বায়ে মানুষ। তখন আমরা চিন্তা করলাম যে স্নান করব না, কারণ স্নান করতে গেলে হয়তো সুস্থ স্বাভাবিক আমরা ভাবে ফিরে আসবো না, হাড়গোড় ভেঙে যাবে এরকম পরিস্থিতি। কিন্তু আমরা ভাবলেই যে ফিরতে পারবো তার তো কোনো মানে নেই, কারণ আমাদের পেছনেও তখন ততটাই লোক যতটা আমাদের সামনে। আমাদের ডায়ে বায়ে সামনে পেছনে এত লোক, আমরা প্রায় 4 ঘন্টা পিঠে ব্যাগ, আমাদের যারা আরও সঙ্গে ছিলেন আমার আরও 5 জন বন্ধু, আমরা রীতিমতো হাত দুটোকে এরকমভাবে এগিয়ে যাচ্ছি, না হাত তুলতে পারছি না নামাতে পারছি এবং এগোচ্ছিও না, মানুষের রাশে যেটুকু এগোতে পারছি সেটুকু। এইবার শুরু হলো দুর্ঘটনাগুলো সামনে থেকে দেখা। প্রথমত যখনই দেখলাম যে মানুষ এই যে আর্তনাদ করতে করতে, আমাদের একটা স্টেবল এজ, যারা আরও এজেড বয়স্ক মহিলা বিশেষ করে বা বয়স্ক মানুষরা, তারা দেখালো যারা মাটির তলায় পড়ে যাচ্ছে ধাক্কা খেয়ে কোনোভাবে, ব্যাস একবার যখন পড়ে যাচ্ছে না, মানুষ আর উঠতে পারছে না, পদপৃষ্ট হওয়া শুরু হলো এবং সেটা ঘটছে একদম আমাদের চোখের সামনে। মুহূর্তের মধ্যে কিন্তু আমরা ভালো খারাপের মানে কি করব আমাদের মাথা তখন আর কাজ করছে না, এবং একটা মানুষ যে পড়ে গেছে তাকে তোলার মতন পরিস্থিতিওটুকুও নেই, মানে নিচু হয়ে যে মানুষটাকে রেস্কিউ করা সেই জায়গাটুকুও নেই। এইভাবে কিন্তু আমরা এগোনো যখন শুরু করলাম আস্তে আস্তে, এরকম ঘটনা তো ঘটছে, আমাদের মনে কিন্তু তখন ভয়টা বাড়ছে যে আমাদের কি হবে, মানে পুণ্য করতে এসেছি, পাপ পুণ্য সেটা তো অনেক পরের কথা, কিন্তু আমরা এখান থেকে সুস্থ শরীরে ফিরবো কি বা বেঁচে ফিরবো কি, বা এত মানুষ এদের কি হবে। তখন আমাদের মনে একটা ধারণা জন্মলো যে আমরা কি বেঁচে ফিরবো সেখান থেকে। মুড়ির মতন মানুষ এক এক করে পড়ে যাচ্ছে, রীতিমতো পদপৃষ্ট হচ্ছে, মানুষের আর্তনাদ, মানুষের হাহাকার, মানে এমনি তো গ্যাদারিং, সেই চেঁচামেচি, আমাদের চোখের সামনে যখন মানুষ পড়ে যাচ্ছে সেই আর্তনাদ, মানে রক্তাক্ত হয়ে যাচ্ছে, হাড়গোড় ভেঙে যাচ্ছে মানুষের, এবং সেই যে ভয়টা কাজ করছে, তখন কিন্তু স্নান পাপ পুণ্য সবটা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে, শুধু আমরা ওটা চোখের সামনে কিন্তু আমরা সেটা দেখছি সেই মুহূর্তে। মানে এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, মানে ওই যে মানুষের আর্তনাদটা কানে আসছে, মৃত্যু ভয় যেটাকে বলে, সামনে থেকে মৃত্যু দেখা এবং মৃত্যুর পথযাত্রী কিছু মানুষকে দেখা এবং মৃত্যু ভয়টা আমাদের নিজেদের মধ্যে যে কাজ করছে। এই যে মানুষ এতজন পড়ে যাচ্ছেন মুড়ির মতো, আপনারা দেখছেন সঙ্গে সঙ্গে সব কিছু দেখছেন, তখন দেখছেন নিজেদের মধ্যে তো মৃত্যু ভয় কাজ করছে। আপনি ঠিক কতজনকে দেখলেন যেরকম পড়ে যাচ্ছে, বা কত বডি, মানে আপনার সামনে থেকে মৃতদেহ পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, মোটামুটি কীরকম আন্দাজে দেখলেন? এরকম তো 8-10 জনকে আমার নিজে চোখে দেখা। এবার ধরুন আমার থেকে 10-20 হাত দূরে একটা ঘটনা, সেটা তো আমি দেখতে পারছি না, কিন্তু আমার চোখের সামনে 8-10টা এরকম ঘটনা ঘটেছে, আশেপাশে প্রচুর ঘটছে। মানে হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে প্রশাসন যে, আর সবচেয়ে বড় কথা এই গ্যাদারিংয়ের মধ্যে প্রশাসন তো এসে পৌঁছতে পারছে না। পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, প্রশাসন কিন্তু তাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু পুলিশ তো বা প্রশাসন তো ওই মুহূর্তে এসে পৌঁছতে পারছে না। আর একটা মৃত্যু পথযাত্রী মানুষ যাদের অ্যাক্সিডেন্টে, তাদের যে আমি বা আমার মতন মানুষরা যে রেস্কিউ করবে সেই স্কোপটাও বা সেই সুযোগটাও কিন্তু আমাদের হচ্ছে না। কারণ কোন সেক্টরে, এটা কোন সেক্টরের আশেপাশে? এটা একদম যে সেক্টর যেখানে সঙ্গম, যেটা সঙ্গমের এক্স্যাক্ট, এখন তো সঙ্গম পুরো এলাকাটা অনেকগুলো সেক্টরে ডিভাইডেড, একদম সঙ্গমের যে সেক্টরটা সেইখানে, যেখানে অ্যাকচুয়াল সঙ্গম স্নানটা হচ্ছিলো, শাহী স্নানটা, মৌনী অবসা স্নানটা হচ্ছিল, সেই জায়গাটা মানে কি বলবো, আই এম জাস্ট স্পিচলেস, আমার কথা হারিয়ে যাচ্ছে এখন ওই মুহূর্তটাকে মনে করতে গিয়ে। মানে মানুষের ওই আর্তনাদ, মানুষের ওই হাহাকার, মানে সেটা নিজের চোখের সামনে দেখা, মানে এটা জাস্ট একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঠাকুর না করুন এরকম অভিজ্ঞতা যেন কারো সামনে থেকে দেখতে পায় বা সামনে থেকে এটা মেনে নেওয়াটা। বাংলার 3 জন ইতিমধ্যে মারা গিয়েছেন পদপিষ্ট হয়ে সেই একই ঘটনাতে।
আপনারা বাংলারই ছিলেন এবং দেখতে পাচ্ছেন বহু লোকের আর্তনাদ চিৎকার, তারপরে যখন বিষয়টি আস্তে আস্তে স্থিত হলো তারপরের পরিস্থিতি, পরিজন পরিবার তারা চিৎকার করছেন, তারপরে ঠিক কী পরিস্থিতি দেখলেন? আচ্ছা, এবার একটা ঘটনা বলি যে এই যে ওখানে এত লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, মিসিং হয়েছে বা মারা গেছে, এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র পদবৃষ্ট হওয়ার জন্য হয়নি। এর 3-4 রকম কারণ, বা আমরা যেটা সামনে থেকে দেখে যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রশাসন থেকে কিছু জায়গা নির্দিষ্ট করে দিয়েছিল স্নান করার জন্য, এবং সেই জায়গাটাকে অগভীর করার জন্য সেই নদীর পাড়ে বালির বস্তা বা এই জাতীয় দেওয়া হয়েছিল, মানুষ যাতে ডুবে না যায়, এবং সেই রিভার ব্যাঙ্ক জুড়ে একটা প্রোটেকশন শিল্ড তৈরি করা ছিল, মানে মানুষ যাতে তলিয়েও না যায় বা ডুবেও না যায়। কিছু মানুষ এতটাই না বুঝে হোক বা এত মানুষের গ্যাদারিং বা ভিড় এড়াতে হোক, কিছু যে মানে জায়গাগুলো যেগুলো প্রোটেকশান দেওয়া ছিল, যেখানে যেতে মানুষকে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল না যাওয়ার জন্য, মানুষের উত্তেজনা এতটাই বা ভিড় এড়ানোর জন্য মানুষ সেই প্রোটেকশান শিল্ডগুলো ভেঙে কিন্তু স্নান করতে যাচ্ছিল, যার জন্য কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটেছে। মানে একটা সময় হয়েছে যে ওই যে ভিড়, কেউ হয়তো স্নান করে ফিরে আসছে, কেউ জলে তলিয়ে যাচ্ছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই একটা কারণ। পদপৃষ্ট হওয়া একটা কারণ, আর একটা হচ্ছে হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকটা হয়েছে কিন্তু যারা এজেড পার্সন, যারা বয়স্ক ফিমেল বা মেল, ভিড়ের চাপে কিন্তু, বা যারা বাচ্চা শিশু, মানে একটা মানুষ নিজেকেই সামলাতে পারছে না, আমার বাড়িতে আমার বয়স্ক বাবা গেছে বা আমার কোনো বাচ্চা গেছে কোলে, তাকে আমি সামলাবো কী করে, নিজেকেই তো প্রপারলি ব্যাকআপ দিতে পারছি না, আরেকজনকে ব্যাকআপ দেওয়া পসিবল নয়। তো এই যে ব্যাপারটার জন্য কিন্তু হার্ট অ্যাটাক বা এই ভিড়ের চাপেও কিন্তু অনেক মানুষের স্ট্রোক বা ওই জাতীয় ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন, অ্যাম্বুলেন্স, চিকিৎসা ব্যবস্থা ঠিক কী দেখেছে? সেখানে তো গাফিলতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। না দেখুন, গাফিলতি নিয়ে আমি বলবো না, কারণ গাফিলতি কিন্তু হ্যাঁ সেভাবে গাফিলতি কিন্তু, কারণ অ্যাম্বুলেন্সেরও কিন্তু 3-4টে সেগমেন্ট ছিল। আইসিইউ অ্যাম্বুলেন্স ছিল, নর্মাল অ্যাম্বুলেন্স ছিল, চিকিৎসা ব্যবস্থাও যথেষ্ট ছিল। এবার ওই যে মৌনী অবসর সময়টা, কারণ আমরা যে সময়টা স্নান করেছি তখন আনুমানিক সময়টা কিন্তু রাত 1:30 থেকে 2:30, কারণ আমরা 6 জন একসঙ্গে স্নান করতে পারছি না, 1:30 থেকে 2:30, 3টে এই সময়টা। এবার আমরা তখন যেটা দেখছি ওই পুরো টাইম পিরিয়ডটার মধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেনটা কিন্তু বাজছে। অ্যাম্বুলেন্সের সাইরেন ন্যাচারালি আমরা কোথায় শুনতে পাই? হসপিটালে, পথ চলতে। অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলেই কিন্তু মানুষ একটা ভেতর থেকে আতঙ্ক জন্মায় ন্যাচারালি। তো ওই রকম একটা পুণ্যস্থানে ওরকম অ্যাম্বুলেন্সের সাইরেনটা কিন্তু আমাদের তখন নজর কাড়লো যে এত অ্যাম্বুলেন্স কেন। এবার 10 কোটি জনসমাগমের ওই ব্যাপারটাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ সংখ্যা তো সাফিসিয়েন্ট হবে না, এটা ভীষণ স্বাভাবিক। কারণ আগের যে 2টো শাহী স্নানের ডেট ছিল তখনও কিন্তু এত গ্যাদারিংটা হয়নি, হয়তো পুলিশ বুঝতে পারেনি, বা বুঝলেও এত সমাগমের জন্য হয়তো কিছু করে প্রপারলি ওরা করে উঠতে পারেনি। আমি আবারও সেই জায়গাতেই আসবো, যখন আপনি দেখছেন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটছে, একের পর এক মৃত্যু দেখছেন সামনে থেকে, মানুষের জুতো পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, জামাকাপড় পড়ে আছে, তারপরে যখন খানিকটা সবটা পরিষ্কার হলো, ফাঁকা হয়ে গেল, তারপর কি দেখলেন ঘটনা ঘটিতেও? তারপরে দেখলাম যে মানুষকে তো অ্যাম্বুলেন্সে করে প্রথমত নিয়ে যাওয়া হচ্ছে, যাদের বেসিক ট্রিটমেন্ট ওখানেই শিবির রয়েছে, বিভিন্ন শিবিরে ট্রিটমেন্ট চলছে, এবং যাদের ওখানে বেসিক ট্রিটমেন্ট পসিবল নয় তারা ওখান থেকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স, আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। এবার রাস্তা ফাঁকা পাওয়াটাও কিন্তু বড় প্রশ্নচিহ্ন রাখে, যে অ্যাম্বুলেন্সকে নিয়ে যে যাচ্ছে মানুষকে, হ্যাঁ ব্যাগ পড়ে আছে, জুতো পড়ে আছে, এবং যারা তাদের নিকট আত্মীয়, তাদের বাড়ির লোক, তাদের আর্তনাদটা কিন্তু ভয়ঙ্কর। মানে ওই কান্নাটা, ওই চিৎকারটা শোনাটা সামনে থেকে, মানে জাস্ট ওটা খুব কষ্টকর মেনে নেওয়াটা। মানে অ্যাজ এ হিউম্যান বিং একটা মানুষ, আজকে আমার বাড়ির মানুষটার যদি হতো আমার কি পরিস্থিতিটা হতো, ওই জিনিসটা যখন ফিল করছি সেটা কিন্তু ভীষণ কষ্টকর। যখন হাউ হাউ করে কাঁদছে মানুষজন, এবং সারা ভারতের বিভিন্ন কোণার থেকে, বিভিন্ন রাজ্যর থেকে কিন্তু এই পুণ্যার্থী শরণার্থীরা এসছিলেন। তারা এসছিলেন হয়তো একটা সুন্দর মুহূর্তকে সাক্ষী থাকবে বলে বা কিছুটা পুণ্য অর্জন করতে, কিন্তু পুণ্য অর্জন করতে এসে নিজের বাড়ির লোককে হারিয়ে ফেলা, এটা কিন্তু ভীষণ যন্ত্রণাদায়ক। মানে যে মানুষটাকে অ্যাম্বুলেন্সে বা স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি আদৌ বেঁচে ফিরবেন কি না। কারণ আমার দেখা এইখান থেকে একজন মানুষের হাড় ভেঙে গেছে, হাড় ভেঙে হাতটা ঝুলছে,
কারোর মানুষের পা ভেঙে হাড়টা ঝুলছে, ছোট হয়ে গেছে, এগুলো আমার সামনে থেকে দেখা। সেই মানুষটা আদৌ ফিরে আসবেন কিনা, বেঁচে তারা বাড়ি ফিরে যেতে পারবেন কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। বাড়ির লোক তখন ঠিক কী বলছিলেন? তাদের ফোন, তাদের চিন্তা, খবরে প্রকাশ হচ্ছে বারবার, আপনারাও পদপিষ্ট হয়েছেন কিনা তারা জানতে চাইছেন, সব মিলে পরিস্থিতি কী ছিল তখন? একদম এই ব্যাপারটা নিয়ে যদি বলতে হয়, বলবো যে যেহেতু এটা একটা বিশাল এক্সাইটিং ব্যাপার, আমিও কিন্তু ওখানকার বিভিন্ন যাওয়ার ফটো বা ভিডিও ফুটেজ আমার সামাজিক মাধ্যমে পোস্ট করা বা শেয়ার করা শুরু করি। এতে মানুষ জানতে শুরু করে যে আমি ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে ওই জায়গায় রয়েছি। এবার যখন মানুষ সামাজিক মাধ্যমে, টিভিতে, নিউজ চ্যানেলে যখন এই রিপোর্টটা দেখে, আমার যারা আত্মীয়, বন্ধু, বাড়ির লোক, তারা কিন্তু দুটো ঘটনার কথা তখন রিলেট করছে। এক, ওই ঘটনাটা ওখানে ঘটছে, এবং দুই, ওই ঘটনার সময় ওই পরিস্থিতিতে আমি ওই জায়গায় প্রেজেন্ট। তখন যে বাড়ির লোকের টেনশনটা বা নিকট আত্মীয় বন্ধুদের টেনশনটা, এটা মারাত্মক যন্ত্রণাদায়ক। কন্টিনিউ বাড়ির থেকে ফোন কলস, বিভিন্ন মানুষের ফোন মেসেজ যে আমি কীরকম আছি বা আমার সঙ্গে যারা আছে তারা কীরকম আছে, আমরা ঠিক কী পরিস্থিতিতে আছি। কারণ আমরা কোনো হোটেল পাইনি, কারণ পাওয়া সম্ভব নয়। 10 কোটি মানুষের যে সমাগম, হোটেল বা এই ক্যাপাসিটি ওখানে নেই। মানুষ রাস্তার ধারে পড়ে আছে, মানুষ রাস্তার ধারে বসে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রয়েছে, আমরাও সেভাবে রয়েছি। সেখান থেকে আমরা যখনই স্নানটা করে ফিরলাম এবং ওই ঘটনাটা সামনে থেকে দেখছি, আমরা একটা মুহূর্তও কিন্তু সেখানে অপেক্ষা করিনি। এবার আমাদের ফিরে আসতে শুরু করলাম। ফিরে যে আসবো সেটাও তো মানে একটা কঠিন বিষয়। মানে এত ভিড় ঠেলে কীভাবে ফিরে আসবো? এই যে আর্তনাদ হচ্ছে, এই হাহাকার হচ্ছে, চারিদিকে একটা মৃত্যু ভয় মানুষকে গ্রাস করছে, একটা মৃত্যু ভয় আমাদের তাড়া করে বেড়াচ্ছে। ওখানে একটা মৃত্যু মিছিল জড়ো হয়ে গেছে। এই ব্যাপারটাকে সঙ্গী করে আমরা ওখান থেকে পালিয়ে এসেছি। ওখান থেকে ম্যাক্সিমাম রাস্তা কিন্তু নো এন্ট্রি করে দেওয়া হয়েছে, এবং ওখান থেকে আস্তে আস্তে আমরা ভিড় ঠেলে বেরিয়ে আসার পর প্রায় 10-12 কিলোমিটার তখন কিন্তু সকাল হয়ে গেছে। মানে ধরুন আমরা ওখান থেকে বেরিয়েছি স্নান করে রাত ফাইনালি 3টে, 3:30 নাগাদ, যখন প্রায় রাত 10টা-11টা, তখন আমরা মোটামুটি লোকালয়ে এসে পৌঁছেছি, বা স্টেশন থেকে 2-3 কিলোমিটার দূরে এসে পৌঁছেছি। একদম ওখানে কোনো লোকাল কমিউনিকেশানস কিচ্ছু নেই, হাঁটা ছাড়া কোনো গতি নেই। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এক্সপ্রেস ট্রেন দিচ্ছে, মহাকুম্ভ এক্সপ্রেস হচ্ছে, কিন্তু মহাকুম্ভ এক্সপ্রেস সেগুলোকে রিশিডিউল করে দেওয়া হচ্ছে, 2 দিন পর 3 দিন পর ট্রেন ক্যান্সেল হচ্ছে। প্রথমত যেখানে বেশি ট্রেন দরকার, বেশি সংখ্যায় ট্রেন ক্যান্সেল হলে এত মানুষ যাবে কীভাবে? হাওড়া স্টেশনে প্রপার একটা পুলিশি ব্যবস্থা নেই, মানে মানুষকে লাঠিচার্জ করা হচ্ছে। কোনো যে স্টেশনগুলোর ওপর দিয়ে যাচ্ছে ট্রেন, সেখানে পুলিশি ব্যবস্থা নেই, সেখানে ট্রেনের প্রপার জায়গা নেই, প্রপার ক্যাপাসিটি নেই, কিন্তু মানুষের ভাবাবেগকে আমরা আটকে রাখতে পারি না, মানুষ সেখানে যাবেই। তো যখন ব্যাপারটা বিষয়টা 10-15 দিন এগিয়ে গেছে, কারণ এই বিষয়টা তো চলছে পৌষ পূর্ণিমার থেকে শুরু হয়েছে, মকর সংক্রান্তি থেকে শুরু হয়েছে, অলরেডি 10-15 দিন আমরা এগিয়ে এসেছি, এবং এটা খুব এক্সপেক্টেড ছিল যে মৌনী অমাবস্যায় এই ভিড়টা কিন্তু হবে। তাতে করে আমি যদি আমার জায়গা থেকে বলি, সেখানে বলবো যে রাজ্য বা এই কেন্দ্র পুলিশি ব্যবস্থা এবং ট্রেনের ব্যাপারটা কিন্তু আরও সচেতন হওয়া উচিত ছিল, এবং সড়ক পথে যাওয়ার একটা অন্যরকম বন্দোবস্ত করা কিন্তু উচিত ছিল। কথায় বলে, অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে? আপনি ধর্মীয় ভাবাবেগ নিয়ে ভাবছেন, অনুভূতিতে আঘাত লাগলে আপনি বারবার তেড়ে ফুঁড়ে উঠছেন, কিন্তু সত্যি কি তাই? যারা প্রিয়জন হারান বারবার, তাদের দুঃখ, তাদের হাহাকার, তাদের আর্তনাদ নিয়ে প্রশ্ন তোলাটাও কি পাপ? সেই প্রশ্ন থাকলো আমাদের। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।